হ্যালো ভিউয়ার্স, পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখতে পাচ্ছি যে পরশুরামকে সেই নৌকোর ইনসিডেন্টের কথা মনে করানো হচ্ছে, যেখানে পরশুরাম পরপর গুলি চালিয়েছিল আর নৌকোতে কিছু মানুষ ছিল, তারা জলে ঝাঁপ দিয়েছিল। তো সেই মানুষগুলোর মধ্যে একটি মানুষ হচ্ছে তটিনী গাঙ্গুলি, যেটা শুনে কিন্তু পরশুরাম আরো অবাক হয়ে যায়। এসব কি বলছিস তোরা বলতো? তখন থেকে বলে, হ্যাঁ আমি বলছি না, রিপোর্ট বলছে। বলরাম বলছে সেই নৌকোতে তটিনী গাঙ্গুলি প্রেজেন্ট ছিল, আর সে যে এনজিওটার সাথে যুক্ত ছিল সেই এনজিওটা ওই দুস্থ মেয়েদের পাশে দাঁড়ানোর নাম করে সব ইল্লিগাল কাজ করত, তাই বলছে। আর সেখানে যুক্ত ছিল তটিনী গাঙ্গুলি, আর সেই দিন সে জলে ঝাঁপ দিয়েছিল। পরশুরাম এই সমস্ত কথা বিশ্বাস করতে চাইছে না। ঠিক তখনই তটিনীর ফোন আসে। বলছে, তুমি কোথায় আছো? বলছে, ক্লায়েন্টের কাছে। বলছে যে, কোন ক্লায়েন্ট? বলে, আছে একটা, তুমি চিনবে না। বলে, কোথায় আছো? অফিসে না কোথায়? বলে, অফিসে। তারপর আরো প্রশ্ন করলে পড়াশোনা বলছে, তুমি এত প্রশ্ন করছো কেন? বলে, না মানে ওই লাট্টু পিকোকে আসলে পিকোকে গানের ক্লাসে নিয়ে যাব, লাট্টুকে তবলার ক্লাসে নিয়ে যাব, তো তাই একটু জিজ্ঞাসা করছিলাম তোমার কতক্ষণ লাগবে বাড়িতে আসতে। তারপর পরশুরাম বলছে যে, তুমি একটা এনজিওর সাথে যুক্ত ছিলে না? বলে, কেন বলো তো? বলে, না এমনি বলছি। বলে, না তুমি তো কখনো এনজিওর ব্যাপারে জিজ্ঞাসা করো না। বলে, না এমনি বলছি, বলো না তুমি এখন যাও না তো? বলে, না যাই না, আসলে সংসারের চাপ, আবার একটা কেস গেল এত বড়, তাই আর যাওয়া হয় না। বলে যে, এনজিওটার নাম কি? বলে, আবার জিজ্ঞাসা করছে, কেন জিজ্ঞাসা করছো? বলে, না বলো না, এমনি জিজ্ঞাসা করছি। তখন এনজিওটার নাম বলে পিএনএ সোসাইটি, এরকমই কিছু একটা বলে। তো বলছো, আচ্ছা ঠিক আছে আমি ডাকছি। ফোনটা রাখার পর তটিনী মনে মনে ভাবছে যে কি ব্যাপার, ও আজকে আমাকে ও এনজিওর ব্যাপারে জিজ্ঞাসা করলো কেন? ঠিক তখনই সাথে সাথে শীতলের ফোন আসে। শীতল বলছে ফোন করে যে, তুমি এনজিওর সাথে যুক্ত ছিলে না? তটিনী অবাক। এক্ষুনি মানে ওর বর প্রশ্নটা করলো, এখন আবার শীতল করছে। শীতল বলছে, হ্যাঁ তোমার বর প্রশ্ন করেছে, আমি করছি, এরপরে স্পেশাল ব্রাঞ্চ আসবে তোমার বাড়িতে, তারা প্রশ্ন করবে। বলে, কি বলতে চাইছেন? বলে, তুমি একটা এনজিও চালাতে না, এনজিওর সাথে যুক্ত ছিলে না? সেই এনজিওতে সমস্ত ইলিগাল কাজকর্ম হতো, মনে আছে? তখন বলছে, আপনি কি বলছেন এসব? বলে, হ্যাঁ সেই নৌকো, সেই নৌকোতে তুমি ছিলে, যখন অনেকগুলো গুলি চলছিল সেই নৌকো থেকে তুমি জলে ঝাঁপ মেরেছিলে, মনে আছে? তটিনী তো অবাক। তটিনী তখন সেই কথাটা মনে পড়ছে। বলছে, আপনি এসব কথা জানলেন কি করে? আপনি কে? বলছে, শীতল, আমি সব জানি, কারণ সেই এনজিওর সাথে আমিও যুক্ত ছিলাম, আমি ট্রেনার ছিলাম। বলে, কি আপনি সেই এনজিওর সাথে যুক্ত ছিলেন? বলে, হ্যাঁ। বলছে, আরেকজন যুক্ত ছিল, কর্ণ চ্যাটার্জি, সেটা তো তুমি খুব ভালো করেই জানো, আর সেই কারণে কর্ণ চ্যাটার্জির সমস্ত গোপন তথ্যও তুমি জানো। কিন্তু কর্ণ চ্যাটার্জি এটা জানে না যে সেই এনজিওর সাথে তটিনী গাঙ্গুলিও যুক্ত ছিল, এমনকি এটাও জানে না যে সে তার সমস্ত গোপন তথ্য জানে। তটিনী এইসব আর সহ্য করতে পারছে না, বলছে, চুপ করো চুপ করো চুপ করো, বলে ফোনটা কেটে দেয়। বাচ্চারা তখন দৌড়ে আসে। মা কি হয়েছে? বলে, না কিছু না তো। বলে, না না কিছু একটা হয়েছে মা, তুমি ভয় পাচ্ছ। পা বলেছে না আমরা ভয় করব না, ভয় করব না, মরার আগে মরবো না ভাই, মরবো না, এভাবে বলছে। আর ওদিকে পরশুরাম বিশ্বাস করতে না চাইলেও পরশুরামকে তারপর বলরাম জিজ্ঞাসা করছে এনজিওটার নাম কি। বললো, পরশুরাম বলে, তো বলছে যে ওই এনজিওতে কিন্তু সমস্ত এরকম কাজকর্ম হতো, আর সেখানে কিন্তু তটিনী গাঙ্গুলি যুক্ত ছিল। তো পরশুরামের মনে না একটা সংশয় তৈরি হয়, কিন্তু তার মন মানতে চাইছে না যে তার বউ এইসবের মধ্যে যুক্ত। কোথাও না কোথাও সে তার সংসারটা ভাঙার ভয় করছে। তো সব মিলেমিশে বলছে যে না, এটা হতে পারে না। সৌরভ বলছে, দুটো বডি পাওয়া গেছিল, যেগুলো তোর গুলিতেই শেষ হয়েছিল, আর কিছুজন সাঁতরে পার হয়েছিল কিনা জানি না, আর একজন বেঁচে আছে। বলে, কে? বলরাম বলছে, তটিনী গাঙ্গুলি। বলছে, তুই উভয় সংকটে আছিস, একদিকে তোর মিশন, পরশুরামের মিশন যেটা তুই নিজে শুরু করেছিলি, আরেকদিকে তোর সংসার, তোর স্ত্রী। পরশুরাম বলছে, আমি দৃঢ় নিশ্চিত যে তটিনী এইসব কিছু করেনি, করতে পারে না। তখন ধোকলা নিয়ে আসে মায়া। বলছে, খাবে তো? চাটনি দিয়ে নিয়ে এসছি। বলে, খাবো। সৌরভ বলছে, তুই এখনো এতটা ক্যাজুয়াল? বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমার দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসকে কেউ ভাঙতে পারবে না। আমি জানি তটিনীর নিরাপরাধ, তাই বলছে। পরশুরাম খেতে শুরু করে। তখন সৌরভ, মায়া, বলরাম সবাই হাসছে, তুই পারিসও বটে। এদিকে নন্দিনীর মাথা গরম, বাড়িতে দেখেছে জামা কাপড় ছিঁড়ে পড়ে আছে, তার বোন দিতে এসেছিল, এই অবস্থা করেছে সবাই। বলছে, বাবা বাড়িতে এত ক্রিমিনাল বেড়ে গেছে যে আমার বোন এসে জামা দিয়ে গেছে, সেটা ছিঁড়ে ফেলা হয়েছে, একজন আবার তার জামাকে পা দিয়ে রোগড়েছে মাটিতে। বাহ, খুব ভালো। আয়ুষু বলছে, নাটক করিস না তো, নাটক করিস না, সবসময় তো নাটক দেখতে ভালো লাগে না। তুই তটিনীর দিদি হয়ে থাকলি, তুই আমার দিদি কোনোদিনই হতে পারলি না, তাই বলছে। বলে, চুপ কর। বলছে, চুপ কর মানে? বলছে, লিমিটে থাক, চুপ কর, তাই বলছে। তার কাকিমা বলছে, তখন তুমি বলার কে? লিমিটে থাকার কথা, নিজে লিমিটে থাকো, আমার জামাই জেলে গেছে। তখন নন্দিনী বলছে, জেলে তো যাবেই, সে একটা অপরাধ করেছে, তো অপরাধী জেলে যাবে না তো কোথায় যাবে? তার তো জেল হতোই।
এই সবাই নন্দিনীকে বলছে যে নিজে সাকসেস পাওয়ার জন্যই কি এই বাড়ির মেয়েকে আর জামাইকে বলে দিলি। তখন জিৎ মুখার্জি আসে, আমার মেয়েকে আমি এই বাড়িতে নিয়ে আসবো। শুনে অবাক তার বউ। জিৎ মুখার্জি বলছে যে সে মানে তার মেয়েকে আর কি আরাধ্যাকে ডিভোর্স করিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে। এটা শুনে তার বউ বলছে তুমি কি বলছো? বলে হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। নন্দিনী বলছে যাক, দেরিতে হলেও তোমার টনক নড়েছে। বলে প্লিজ তুমি চুপ করে থাকো, আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। জিৎ মুখার্জি বলছে নন্দিনীকে, বলছে তুমি আর তটিনী পুরো বৌদির মতো হয়েছো, তোমরা আপনজনের গুরুত্ব বুঝতেই জানো না। মুখার্জি বলছে আমি জানি আমি ভুল করেছি, আমি খারাপ কাজ করেছি, মানছি আমি কোনোদিনও চাইনি আমার নাতিকে। তখন প্রাচী বলছে কি করতে তুমি তোমার নাতিকে, বলো। তখন চুপ করে যায়। বাবিন বলছে, ভানু বলছে থাক এখন এসব কথা। নন্দিনী বলছে বলতে দাও ওনাকে বলতে দাও। কি বলতে চাইছিলে বলো? তুমি আর কর্ণ চ্যাটার্জি দুজনে এর মধ্যে যুক্ত ছিলে না? ছিলে তো। আমি চাইলে না তোমাকেও হিড় করে টানতে টানতে জেলে নিয়ে যেতে পারতাম। আমি চাইলে তোমারও হাজতবাস করাতে পারতাম। বলে চুপ করো, আমি রিকোয়েস্ট করছি তুমি চুপ করো। আমি না একজন অসহায় বাবা, ঠিক আছে, যে তার মেয়ের এই অবস্থা দেখেও কোনো কিছু করতে পারছি না। যে সোশ্যাল মিডিয়া পোর্টালে তোমার তো জয় জয়কার হচ্ছে, ওই তটিনী শিবপ্রসাদ বড় বড় করে ওদের কথা লেখা হচ্ছে, সবার জয় জয়কার হচ্ছে। বলছে আমাদের লেকচার দেওয়া হচ্ছে, আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের রেপুটেশন বলে আর কিচ্ছু নেই। মানে ওর আর কর্ণ চ্যাটার্জির কথা বলছে। বলছে আমাদের বাঁচতে দাও, কবিরের কত বছরের জেল হবে জানি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরাধ্যাকে আমি ডিভোর্স করিয়ে বাড়ি নিয়ে আসবো। তার জীবনটা আমি শেষ হতে দেবো না। বলছে আমি আরাধ্যাকে ওই চ্যাটার্জি বাড়ির বউ হিসেবে আর দেখতে চাই না। আবিন বলছে এই সবকিছুর জন্য দায়ী ওই তটিনী গাঙ্গুলি। তখন তটিনী মা বলছে আমার মেয়েকে কোনোভাবেই দোষারোপ করবে না। আমার দাদুভাইকে কিডন্যাপ করা হয়েছিল কলকাতা শহরের রাতের অন্ধকারে, সেই ছেলেটা একা একা হেঁটেছে, তারপর একটা গলিতে নিয়ে গিয়ে তাকে মারার প্ল্যান হয়েছিল। ভুলে গেছো সবটা? তোমরা কিভাবে বলছো এইসব কথা? তাই বলছে আমার মেয়ের নামে একদম বলবে না। একটা মায়ের কাছে তার সন্তান যে কি সেটা সেই মাই জানে। জিৎ মুখার্জি বলছে আর আমার বেলা? আরাধ্যাও তো আমার সন্তান, কবির আমার সন্তান তুল্য, তাদের জীবনটা যে একেবারে শেষ হয়ে গেল। তখন জিৎ মুখার্জির ফোনে একটা ফোন আসে, কর্ণ ফোন করেছে আবার একই রিকোয়েস্ট করতে। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করছে আপনি এমনটা করবেন না, আপনি ডিভোর্স ফাইল করবেন না। তখন বলছে আপনি যেমন একটা বাবা আমিও তেমন একটা বাবা। জিৎ মুখার্জি বলছে আপনি আপনার ছেলের কথা ভাবছেন, আমি কিন্তু আমার মেয়ের কথা ভাবছি। কর্ণ বলছে আমার ছেলেটা কিন্তু আরও অপরাধী হয়ে যাবে, ও যখন এসে দেখবে আরাধ্যা ওর লাইফে নেই, ও কিন্তু আরও বড় অপরাধ করবে। ওর জীবনে কেউ নেই আমি ছাড়া, এখন আরাধ্যাও যদি না থাকে তাহলে আমার ছেলেটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন বলছে আপনি আপনার ছেলের কথা ভাবছেন আর আমি আমার মেয়ের কথা ভাবছি, আমিও তো আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যেতে দিতে পারি না। কর্ণ বলছে আপনি ভাবতে পারছেন আপনি কার সাথে কথা বলছেন? জিৎ মুখার্জি বলছে আমি সবটাই জানি। কর্ণ বলছে শেষ করে দেবো সবাইকে, তটিনীকে শেষ করে দেবো, শিবপ্রসাদকে শেষ করে দেবো, আপনাকে শেষ করে দেবো, আরাধ্যাকে শেষ করে দেবো, আপনাদের পুরো পরিবারকে শেষ করে দেবো কিন্তু আমি, এই বলে ফোনটা কেটে দেয়। আর জিৎ মুখার্জি হ্যালো হ্যালো করতে থাকে। এবার নিজেই কাঁদতে কাঁদতে বলছে কর্ণ চ্যাটার্জি আই এম সরি মাই সান, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। আমি হয়তো তোমাকে ঠিক করে মানুষ করতে পারিনি, তোমাকে হয়তো শিক্ষা দিতে পারিনি। আজকে হয়তো লহরী চ্যাটার্জির মতো তোমার একজন মায়ের দরকার ছিল, কিন্তু কি করব বলো, লহরী চ্যাটার্জি তো ছেড়ে চলে গেল, তোমাকে ছেড়ে চলে গেল, ও চলে গেল ছেড়ে। এভাবে বলছে আর কাঁদছে। এবার কর্ণকে ফোন করেছে শীতল, বলছে আপনার সামনে বড় বিপদ, আপনি একটু সাবধানে থাকবেন। কর্ণ অবাক হয় শুনে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আগামী দিনের পর্ব তোমাদের আরও ভালো লাগবে, তার কারণ তটিনীকে সরাসরি চার্জ করবে, মানে একদম প্রশ্ন করবে স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তটিনীর উত্তর কি হয় আর তার সেই সমস্ত ব্যাপারগুলো পরশুরাম কিভাবে নেয়, সেই সবটাই হচ্ছে দেখার। তো অপেক্ষায় থেকো সবাই। আজকের পর্বের রিভিউ দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।